আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন কোন পথে হাঁটছে সেই প্রশ্ন নিয়েই আজ আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি। পর্দার সামনে আমরা প্রতিদিন যে নাটক দেখছি তা কিন্তু আসল খেলা নয়। পর্দার অন্তরালে গত প্রায় 14 মাস ধরে চলছে এক ভয়াবহ আন্তর্জাতিক চাণক্য নীতির খেলা, যার মায়াজালে এখন আমাদের রাজনীতি যেন প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে। দেখুন, আমেরিকা, চীন, পাকিস্তান এবং ভারত, এই চারটি শক্তি বাংলাদেশকে নিজেদের ভাগে রাখতে চেয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে অতীতের সব হিসাব এলোমেলো হয়ে গেছে। যারা একসময় অনেক লাফালাফি করছিল তারা হয়তো পিছিয়ে গেছে, আর গত 15 বছরের কূটনীতির হাত ধরে ভারত এখন যেন পুরো খেলা পরিচালনার নিয়ন্ত্রণ নিতে চাইছে। এই নিয়ন্ত্রণের ফলস্বরূপই আমরা এখন কতগুলো এমন বিষয় নিয়ে উত্তাল, যেগুলো আসলে আমাদের জীবন মরণের সমস্যা নয়। ধরুন, গণভোটের বিতর্ক, উপদেষ্টাদের মধ্যে বিভেদ, কে বিএনপি কে জামায়াত করে, কিংবা প্রশাসনের মধ্যে দলীয় বিভাজন। এইসব নিয়েই আমরা সারাদিন ব্যস্ত থাকি। কিন্তু সবচেয়ে বড় আলোচনা হচ্ছে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে। জুলাই আগস্টের ঘটনার সময় যারা গুলাগুলি করেছেন তাদের বিচার তো চলছেই, তার সঙ্গে শেখ হাসিনার আমলে গুম খুনের সঙ্গে জড়িতদেরও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আসামি করা হচ্ছে। সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তারা এখন নজিরবিহীনভাবে বিশেষ জেলে আছেন। এগুলো নিয়ে ক্যান্টনমেন্ট থেকে শুরু করে পুরো রাজনীতি উত্তাল। অথচ আমাদের দেশের জীবন মরণের যে সমস্যাগুলো, যেগুলো আমরা পুরোপুরি ভুলে গেছি, ঢাকা চট্টগ্রামের মতো লাইফলাইন মহাসড়ক সামান্য কিছু টাকা খরচ করলে মেরামত হয়, কিন্তু আমরা তা করছি না। আমরা ব্যস্ত আছি চীন থেকে কয়টা যুদ্ধ বিমান আনবো আর আমেরিকা থেকে কয়টা ড্রিমলাইনার, এসব নিয়ে দর কষাকষি করতে। ব্যাপারটা এমন যেন আপনার পেটে প্রচন্ড ক্ষুধা আর ডাক্তার আপনাকে বলল আপনাকে গোলাপ ফুলের তোড়া শুকতে হবে। আমাদের মেজাজটা এখন ঠিক তেমনই। রাষ্ট্রের লাইফলাইনগুলো অচল করে দিয়ে আমরা খেলছি বিদেশি এজেন্টদের ইচ্ছা মতো। আর এখানেই আসে দিল্লির সেই মারাত্মক নীতি। আপনারা যদি খেয়াল করেন, আওয়ামী লীগ সরকারের শেষ সময়টিতে কিছু অ্যাক্টিভিস্ট উদ্দেশ্যমূলকভাবে ভারত বিরোধী প্রচারণা চালানোর চেষ্টা করেছিলেন বা চালিয়েছেন। গালাগালি এমন এক চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যা মানুষের ক্রোধকে ফুটাঙ্কে পৌঁছে দেয়। কেন এটা করা হলো? কারণ মানুষের ক্রোধ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী হয়। গোয়েন্দা সংস্থাগুলো অনেক সময় ইচ্ছে করে এমন অপপ্রচার প্রকাশ করে যাতে সেই বিষয়গুলো ভাত মাছের মতো স্বাভাবিক হয়ে যায়। মানুষের রাগ একসময় জিরিয়ে যায়। এই নীতিতে ভারত বিরোধিতার সেই চরম ক্ষোভটাকেই উস্কে দিয়ে এখন সেটাকে ঠান্ডা করে দেওয়া হয়েছে। এখন আর ভারত বিরোধী প্রপাগান্ডা কোনোভাবেই চলছে না। এরপরের চাল ছিল আরো ভয়াবহ। দেশের মধ্যে যারা মোটামুটি পজিটিভ রাজনীতি করেন, রাজনীতির শীর্ষ পর্যায়ে আছেন, তাদের প্রায় সবাইকেই ভারতের এজেন্ট বা রয়ের তাবেদার বলে ট্যাগ দেওয়া হয়েছে। এই কাজগুলো করে যারা এই ন্যারেটিভ তৈরি করেছে, তারা জনগণের আস্থা অর্জন করেছে এবং একটা বিশাল অনুগত শ্রেণী তৈরি করেছে, যারা শুধু তাদের কথাতেই মাথা নাড়াবে। ঠিক একই কাজ ব্রিটিশরা করেছিল উসমানীয় খেলাফতের বিরুদ্ধে লরেন্স অফ অ্যারাবিয়ানের মাধ্যমে। লরেন্স মুসলমানদের বন্ধু সেজে তাদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে ভেতর থেকে খেলাফতকে দুর্বল করে দিয়েছিল। বাংলাদেশেও এখন সেই কাজটি করা হচ্ছে। আমাদের দেশের প্রধান সামরিক শক্তি সেনাবাহিনীকে নিয়ে বলা হচ্ছে এই সেনাবাহিনী দরকার নেই, এরা দলীয়করণ হয়েছে, এরা শেখ হাসিনার তাবেদার, এরা শুধু খুন খারাপি করে। এমনকি বলা হচ্ছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দাও, পুলিশই যথেষ্ট, কিংবা 10 লাখ যুবক যুবতীদের সামরিক প্রশিক্ষণ দিয়ে জনযুদ্ধ শুরু করা হোক। আপনারা চিন্তা করুন এই ন্যারেটিভটা কতটা ডেঞ্জারাস। একটি দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে এই ধরনের ঘৃণা ছড়িয়ে দেওয়া মানে রাষ্ট্রের মূল কাঠামোতে আঘাত করা। আর এর সবচেয়ে বড় বেনিফিটটা কার হবে? দিল্লি, নরেন্দ্র মোদী এবং দেশের ভেতরে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর। এর ফলে কি দাঁড়াচ্ছে? যে বিষয়গুলো নিয়ে আমাদের মাথা ঘামানো উচিত ছিল,
রাস্তা, অর্থনীতি, শান্তি, সেগুলোকে শক্তি প্রয়োগ করে পেছনে সরিয়ে দেওয়া হলো। আর যে বিষয়গুলো এই মুহূর্তে সবচেয়ে অপ্রয়োজনীয়, অস্থিরতা, সেনা বিচার, যুদ্ধ বিমানের দর কষাকষি, সেগুলোকে সামনে আনা হলো। পুরো সমাজ একটা উলটপালট অবস্থার মধ্যে পড়ে গেছে। আমাদের পরিণতি কোন দিকে যাচ্ছে তা বলা মুশকিল, তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে অলৌকিক কিছু না ঘটলে খুব দ্রুত এখান থেকে বের হওয়াটা সহজ হবে না। এখন অলৌকিক আসলে কি ঘটতে পারে? আমরা যে সকল পৌরাণিক কাহিনীসমূহ শুনি, কিংবা যে সকল সত্য ঘটনাসমূহ রয়েছে পৃথিবীর ইতিহাসে, বিভিন্ন ধর্মের ইতিহাসে, সেই ধরনের অলৌকিক কিছু আদৌ কি বর্তমান সময়ে ঘটবে? মানুষের পাপ এত পরিমাণ বেড়ে গেছে যে সৃষ্টিকর্তা এ ধরনের অলৌকিক কিছু সম্ভবত এই বাংলাদেশের জন্য আর ঘটাবেন না। তাহলে কি বাংলাদেশের মানুষজন সম্পূর্ণভাবে এভাবেই থাকবে, নাকি একটি পরিবর্তন আসবে? দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শাসনামল এবং এই যে ভারত বিরোধী যে নেরেটিভ, এই নেরেটিভটাই কিন্তু বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। ভারতের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন হচ্ছে, বাণিজ্য থেকে শুরু করে শিল্প খাত, বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। এমন অবস্থায় বাংলাদেশ বিকল্প জায়গা খুঁজছে এবং বিকল্প জায়গাগুলোর মধ্যে সব থেকে বেশি ঝুঁকছে পাকিস্তানের সাথে। কিন্তু যেখানে পাকিস্তান নিজেই জঙ্গি হামলার শিকার হচ্ছে প্রতিনিয়ত, আফগানিস্তানে তাদের সীমান্তে ব্যাপক সংঘর্ষ হচ্ছে প্রতিনিয়ত, তাদের বিভিন্ন ধরনের অভাব অনটন রয়েছে, তাদের এয়ারলাইন্স থেকে শুরু করে যাবতীয় অর্থনৈতিক কাঠামো অনেক নিচে, প্রতিনিয়ত তাদের যে মাথাপিছু আয় রয়েছে সেগুলো কমছে, সেখানে বাংলাদেশ সরকার কিভাবে পাকিস্তানের সাথে সখ্যতা বাড়াচ্ছে? এর পিছনে একটি কারণ, সেটি হচ্ছে ভারত বিরোধী প্রোপাগান্ডা। এবং তারা চায় এই যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডাগুলো বাস্তবে পরিণত করতে। অর্থাৎ পাকিস্তানের সাথে সখ্যতা বাড়ালে ভারত এখানে বাংলাদেশের শত্রু হয়ে যাবে এবং পাকিস্তান মূলত বাংলাদেশকে বন্ধু বানিয়ে ভারতের ক্ষতি করতে চায়। প্রকৃতপক্ষে কি ভারতের কোনো ক্ষতি করতে পারবে? আমার মনে হয় না পাকিস্তান কখনোই ক্ষতি করতে পারবে। যদি পারতো তাহলে এত বছর পাকিস্তান কখনোই বসে থাকতো না। যাই হোক, এখানে আরো অনেক জটিল ভূ রাজনৈতিক বিষয়বস্তু রয়েছে, যেগুলো নিয়ে পরে আলোচনা করব। এখন যে কথাটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে এই যে একটি নেগেটিভ, এই নেগেটিভ কিন্তু মোটামুটি আমাদের ক্ষতি করছে। আমাদের উচিত, কিংবা আমাদের সরকারের উচিত, আমাদের যে বাণিজ্য সম্পর্ক রয়েছে, আমাদের যে অর্থনীতি রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে সুসম্পর্ক বজায় রাখা, রাজনীতি এখানে অর্থনীতির বাইরে রাখা। কারণ ভারত যদি কোনো কারণে মনে করে যে বাংলাদেশ থেকে ভারতের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে, তাহলে ভারত সরকার কোনোভাবেই বসে থাকবে না এবং এই সুযোগটি বর্তমান সময়ে আন্তর্জাতিক মহলে ভারত সব থেকে বেশি নিচ্ছে। বাংলাদেশে যত ভারত বিদ্বেষী আলাপ আলোচনা হবে, যত নেগেটিভ তৈরি হবে, তত আন্তর্জাতিক যে রাজনীতির মহল রয়েছে সেই মহলে ভারত সহসাই তুলে ধরবে যে বাংলাদেশ থেকে ভারতকে বিনষ্ট করার জন্য পরিকল্পনা চলছে। সুতরাং ভারতও বসে থাকবে না। এটি সরাসরি এক প্রকার যুদ্ধের হুমকি। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এবং যারাই আছেন এই সকল নেগেটিভ তৈরি করছেন, আপনাদের আরো ব্যাপক ভালোভাবে বিস্তারিতভাবে নেগেটিভ তৈরি করতে হবে। কারণ এখন এই নেগেটিভ আর এখন জনগণ কোনোভাবেই মাথা পেতে নিচ্ছে না। দেশের অধিকাংশ মানুষ বর্তমান সময়ে বাণিজ্য থেকে সরে যাচ্ছে। সুতরাং তাদেরকে এখন আর অতি সহজে ভুলিয়ে রাখা যাবে না এবং এই জনবিস্ফোরণ যদি আরো ব্যাপকভাবে ঘটতে শুরু করে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনাদের যে সকল নেগেটিভ বাহিনী রয়েছে, সেই সকল নেগেটিভ বাহিনীও জনগণের রোষানলে বাংলাদেশের বিষয় নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দিতে বাধ্য হবেন।